উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত, 10 মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিও বাতিল। ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইন টিকিটিংয়ে ব্ল্যাক টিকিট কাটার সুযোগ নেই দাবি স্টেশন ম্যানেজারের। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের, ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, আরও বেড়েছে তেলের দাম, আজও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 22টি ফ্লাইট বাতিল। এবং ইরান ইসরায়েল সংঘাতে কাঁপছে ক্রীড়াঙ্গন, অনিশ্চিত মেসি রোনালদোদের সূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। বগুড়া 6 আসনের উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ব নির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। আগামী 10 মার্চ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। মঙ্গলবার জেলা প্রশাসন এই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী 10 মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন কোনো তারিখ ঠিক করা হলে তা জানিয়ে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। ওই শূন্য আসনে আগামী 9 এপ্রিল উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সকাল 8টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী 13 মার্চ ভ্রমণ করতে পারবেন। এবার প্রচলিত অনলাইনে টিকিটিংয়ে ব্ল্যাক টিকিট কাটার সুযোগ নেই বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম। বলেন, এবার টিকিট যার ভ্রমণ তার। অনলাইনে টিকিট বিক্রির যে সিস্টেম চালু হয়েছে এই সিস্টেমটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা যতটুকু জানি অনলাইন টিকিটিংয়েও কালোবাজারিদের থাবা থাকে। তো আমরা কালোবাজারিদের যেই থাবা, ওই থাবা থেকে মুক্তি চাই, যেন জনগণ নির্বিঘ্নে অনলাইনে টিকিট ক্রয় করতে পারে। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ইউনূস সরকারের প্রথম বছরে যেরকম রেলের যাত্রাটা খুব ভালো ছিল, টিকিট প্রাপ্তি এবং টাইম মতো রেল ছাড়া এটা যেমন ছিল সেই রকম আমি আশা করি। এইবার তো রেলের দেখা যাচ্ছে টাইম একবারেই শিডিউল বিপর্যয়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লেট আছে। এইবার যেন এটা না হয়, তাহলে মানুষের অনেক ভোগান্তি হবে। ঈদ উল ফিতর 2026 উপলক্ষে অগ্রিম টিকিট প্রদানের আজকে প্রথম দিন। আজকে 13 মার্চ তারিখের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম চলবে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে 19 মার্চ তারিখের অগ্রিম টিকিট প্রদান করা হবে। সকাল 8 ঘটিকা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে প্রদান করা হচ্ছে, আর বেলা 14 ঘটিকা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হবে, যার শতভাগ অনলাইনে পাওয়া যাবে। প্রচলিত টিকেটিং সিস্টেমে টিকিট ব্ল্যাকের কোনো সুযোগ নেই, কারণ 100% টিকিট অনলাইনে। আপনি আপনার ঘরে বসে প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন। কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। কাজে এখানে টিকিট ব্ল্যাকের কোনো সুযোগ নেই। দর্শক, ট্রেনের টিকিটের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি যাচ্ছি তার কাছে। রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। যদি একটু জানিয়ে দিই যে আজকে সকাল থেকেই বিক্রি শুরু হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট কেনাবেচা, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায়
90% টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে, এমন তথ্যই কিন্তু জানিয়েছে যে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তিনি। এবং একই সাথে এবারের ঈদ যাত্রায় কালোবাজারি রোধে সকল টিকিট কিন্তু এবার অনলাইনে বিক্রি হবে বলেও কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং ঈদ যাত্রাকে ঘিরে ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনের সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। এবং আজকের যদি একটু তথ্য দেই যে আজকে মোট 13,000 টিকিটের মধ্যে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 11,000 টিকিট কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। এবং আমরা প্রতিবারই যে বিষয়টি দেখি যে ঈদযাত্রার টিকিট বিক্রিকে ঘিরে বিভিন্ন যারা যাত্রীরা রয়েছেন তারা অনলাইনে টিকিট কেটে থাকেন এবং তারা নানা ধরনের সমস্যাতেও পড়ে যান টিকিট কাটতে। সেক্ষেত্রে এই জায়গাটির যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে এবার মূলত দেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে দুটি আলাদা সময়ে এই সমস্যা সমাধানে টিকিট কাটার ব্যবস্থাপনাও তা রেখেছেন। এবং আজকে মূলত এই মাসের 13 তারিখে যে ঈদ যাত্রার অগ্রিম টিকিট সেটি কিন্তু বিক্রি শুরু হয়েছে। এবং ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রেতা থেকে শুরু করে বিক্রিকে শুরু করে এবং আসন্ন ঈদ যাত্রাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশে হলে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এটি ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এর সর্বশেষ। ট্রেনের টিকিটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম। ফরিদপুরে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ববিরোধের জের ধরে রাজু শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে সোমবার দিনগত রাত 9:30টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ এবং তার আরও 4-5 জন সহযোগী চাপাতি, রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাজুর 2 পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারে অভিযান চলছে। গতকাল রাতে 9:30 আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলের, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল। লক্ষ্মীপুর সহ সারা দেশের 44,000 কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজন করা হয়। এতে সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে তারা। এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলার সভাপতি মোহাম্মদ হানিফ ও খুচরা সার বিক্রেতারা। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।
সিরাজগঞ্জের কাজীপুরে ভয়েস অফ কাজীপুর নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে 200 অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এসব বিতরণ করা হয়। ভয়েস অফ গাজীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসকার পাইনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভয়েস অফ গাজীপুর প্রতিষ্ঠান লগ্ন থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর সঙ্গে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা গেছে দূরবর্তী লক্ষ্য বস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। সংস্থাটি দাবি করেছে IRGC ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও 1 ডজন দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে তাদের অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। উপসাগরে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পরই এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন নাগরিকদের মিশর থেকে পূর্ব দিকে পালিয়ে যাওয়ার আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই রিয়াদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এরপরেই তীব্র প্রতিশোধের হুমকি দেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্র পরিচালিত জ্বালানি সংস্থা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অপরদিকে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে গুজব ছড়িয়েছে। যদিও একটি ভিডিও বার্তায় ইরানের সামরিক মুখপাত্র নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের বাসভবনে আঘাত হবার দাবি করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তা ভুয়া খবর হিসেবে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, নেতানিয়াহু নিরাপদ আছেন এবং তিনি বেইত শেমেশে ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন গুঞ্জন উঠেছে। ইরান নেতানিয়াহুর ভাগ্য অস্পষ্ট বলে দাবি করলেও এই দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর। সোমবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক মুখপাত্র দাবি করেন, খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে। তবে জেরুজালেমে বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, জেরুজালেম সহ একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেত শেমেশে একটি সিনাগগে হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে এবং তার বিরুদ্ধে হামলার দাবি ভিত্তিহীন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 1.9% বেড়ে ব্যারেল প্রতি $79.25 দাঁড়িয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় 1.5% বেড়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক কাতার এনার্জি তাদের স্থাপনাগুলোতে সামরিক হামলার পর উৎপাদন বন্ধ করে দেয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে গেছে। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি পুড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিন বাতিল হয়েছে 22টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। এদিন মধ্যপ্রাচ্যগামী মোট 22টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এভিয়েশন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বড় ধরনের হামলা এখন আর খুব একটা হচ্ছে না মধ্যপ্রাচ্যে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর অন্যান্য স্থানে যেহেতু হামলা হচ্ছে না, তাই মধ্যপ্রাচ্যের কিছু কিছু জায়গাতে ফ্লাইট চালু করছে স্বল্প পরিসরে। তবে 2 থেকে 3টি দেশে এখনও থমকে আছে ফ্লাইট পরিচালনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব ফ্লাইট বাতিল করা হয়েছে তার মধ্যে কাতারের 4টি, আমিরাতের 4টি, গালফ এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েতের 2টি এবং জাজিরা এয়ারলাইন্সের 4টি। সব মিলিয়ে 22টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ব ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে লুইস হ্যামিল্টনের মতো তারকাদের সূচিও এখন প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর সাম্প্রতিক হামলার পর থেকে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। আয়োজকদের সামনে এখন বড় প্রশ্ন, নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা চালানো যাবে কিনা। আগামী 27 মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনালিসিমা ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই। ম্যাচটি হলে মেসির সামনে আরেকটি শিরোপা জয়ের সুযোগ থাকত। তবে কাতার ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে। 31 মার্চ কাতারের বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচও ছিল সূচিতে, সেটিও এখন অনিশ্চিত। উয়েফা জানিয়েছে তারা কনমেবল ও স্থানীয় আয়োজকদের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রোনালদোর ক্লাব আল নাসরও প্রভাবিত হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি ম্যাচ বাতিল হওয়ায় দলটির সূচি এলোমেলো হয়ে গেছে। দুবাই তাদের নির্ধারিত ম্যাচও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত। 10 মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিও বাতিল। ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু। অনলাইনে টিকিটিংয়ে ব্ল্যাক টিকিট কাটার সুযোগ নেই দাবি স্টেশন ম্যানেজারের। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, আরও বেড়েছে তেলের দাম। আজও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 22টি ফ্লাইট বাতিল। এবং ইরান ইসরায়েল সংঘাতে কাঁপছে ক্রীড়াঙ্গন, অনিশ্চিত মেসি রোনালদোদের সূচি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।